বেকেনের নাম শুনলে প্রথমেই হয়তো মাথায় আসে ৪০০ বছর আগের ভারী ভারী সব দার্শনিক কথাবার্তা, তাই না? ওয়েল, আজকের এই বিশ্লেষণে আমরা স্যার ফ্রান্সিস বেকেনের সেই রেনেসাঁস জীবন দর্শন নিয়ে কথা বলবো, যা শুনলে অবাক হবেন যে আজও কতটা প্রাসঙ্গিক। মানব চরিত্র থেকে শুরু করে জ্ঞানার্জন, তার লেখাগুলো যেন জীবনের এক নিখুঁত আর বাস্তবসম্মত গাইডবুক। বেশ কিছু একাডেমিক গবেষণাপত্র ঘেটে আমরা আজকের এই আলোচনাটা সাজিয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে এই চমকপ্রদ বুদ্ধিভিত্তিক যাত্রায় ঝাঁপিয়ে পড়া যাক। আজকের আলোচনায় আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে এগোব সেগুলো হল ১. ইংরেজি প্রবন্ধের জনক, ২. অধ্যয়নের উদ্দেশ্য, ৩. পড়ার মেনু, ৪. প্রেমের জটিলতা, ৫. বিবাহ বনাম একাকী জীবন এবং সবশেষে কালজয়ী রেনেসাঁস প্রজ্ঞা। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, ইংরেজি প্রবন্ধের জনক, অ্যাফোরিজম বা সূত্রবাক্যের দক্ষতা। ১৫৯৭ সালের কথা ভাবুন। বেকনের প্রবন্ধগুলো যখন প্রথম প্রকাশ পেল, তৎকালীন সমাজের রীতিমতো এক বিশাল আলোড়ন তৈরি হয়েছিল। তারই জাদুকরী লেখার কৌশলটিকেই বলা হয় অ্যাফোরিজম বা সূত্রবাক্য। সহজ কথায় বলতে গেলে খুব অল্প কথায় বিশাল এবং গভীর কোনো সত্যকে প্রকাশ করার এক অদ্ভুত ক্ষমতা। অপ্রয়োজনীয় শব্দের কোনো জায়গা নেই এখানে। তিনি মাত্র একটি বাক্যের মধ্যে মানবজীবনের এমন সব বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা আক্ষরিক অর্থে হাতুড়ির আঘাতের মতো সোজাসুজি মনের ভেতর গেঁথে যায়। বলে রাখা ভালো, আমাদের আজকের এই পুরো আলোচনাটি কিন্তু সুনির্দিষ্ট একাডেমিক গবেষণার ওপর ভিত্তি করে তৈরি। ইন্টারন্যাশনাল জার্নাল অফ নভেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মতো নির্ভরযোগ্য উৎস থেকে আমরা বেকনের দার্শনিক দিকগুলো সংগ্রহ করেছি। মানে, এটি নিছক মন গড়া কোনো মতামত নয়, বরং একটি সুগঠিত আর গবেষণালব্ধ বিশ্লেষণ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, অধ্যয়নের উদ্দেশ্য, আনন্দ, অলঙ্করণ এবং সামর্থ্য। মানব জীবনের একটা বিশাল অংশ জুড়ে থাকে এই অধ্যয়ন বা পড়াশোনা। এই নিয়ে বেকেনের অত্যন্ত বিখ্যাত একটি উক্তি আছে: অধ্যয়ন আনন্দ, অলঙ্করণ এবং সামর্থ্যের জন্য কাজ করে। এটা বেকেনের খুব জনপ্রিয় একটা অ্যাফোরিজম। ভেবে দেখুন, মানুষ কেন জ্ঞান অর্জন করে, তার পেছনের মোটিভেশনটাকে তিনি কত চমৎকারভাবে মাত্র ৩টি ভাগে ভাগ করে ফেলেছেন। এই ৩টি ভাগ আসলে আমাদের ব্যবহারিক জীবনে পড়াশোনার প্রভাবটাকেই তুলে ধরে। প্রথমে আসে আনন্দ। একটু খেয়াল করলেই বুঝবেন, যখন আমরা একা থাকি তখন বই কিন্তু আমাদের বিনোদন আর মানসিক প্রশান্তির এক দারুণ উৎস। দ্বিতীয়টি হল অলঙ্করণ, মানে এটি আমাদের কথাবার্তা আর যুক্তিতর্ককে এমনভাবে সাজায় বা অলঙ্কৃত করে, যা অন্য মানুষের সাথে যোগাযোগের সময় আমাদের অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। আর তৃতীয়টি হল সামর্থ্য। প্রশাসনিক কাজ হোক, ব্যবসা হোক বা কর্মক্ষেত্র, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর যুক্তিকতা অনেকটাই বাড়িয়ে দেয় এই অধ্যয়ন। কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে, জ্ঞান অর্জন করলেই তো আর হলো না, সেটাকে তো কাজে লাগাতে হবে। বেকন এক্ষেত্রে মানুষকে ৩ ভাগে ভাগ করেছেন। যারা একটু ধূর্ত প্রকৃতির, তারা পড়াশোনাকে রীতিমতো অবজ্ঞা করেন, কারণ এর আসল ভ্যালুটা তারা বোঝেন না। আবার সাধারণ মানুষ কিন্তু পণ্ডিতদের বেশ ভক্তিভরে প্রশংসা করেন। কিন্তু সত্যিকারের জ্ঞানী তারাই, যারা তাদের অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে ব্যবহার করতে জানেন। কারণ শুধু গাদা গাদা বই পড়াই শেষ কথা নয়, অভিজ্ঞতা আর পর্যবেক্ষণের মাধ্যমে সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে পারাই হল আসল প্রজ্ঞা। চলুন চলে যাই তৃতীয় অংশে, পড়ার মেনু, আস্বাদন, গলাধকরণ এবং হজম পড়া। মজার ব্যাপার কি জানেন? বেকন বই পড়ার পদ্ধতিকে আক্ষরিক অর্থেই একটা খাবারের মেনুর সাথে তুলনা করে বসেছেন। তার বিখ্যাত উক্তিটা হল, কিছু বই আস্বাদন করার জন্য, কিছু গলাধকন করার জন্য এবং সামান্য কিছু বই চিবিয়ে হজম করার জন্য। এই কথাটা শুধু দর্শনের জগতে আটকে নেই, সাধারণ মানুষের মুখে মুখেও ঘোরে। একদম খটমোটে একটা সাহিত্যিক তত্ত্বকে তিনি কতটা ভিজুয়াল আর বাস্তবসম্মত রূপ দিয়েছেন, ভাবা যায়। আজকালকার দিনে তথ্যের এই যে বিশাল এক সমুদ্র, সেখানে আমরা কিভাবে বই বা কন্টেন্ট বাছাই করব, তার একটা দারুণ রেনেসাঁস গাইডলাইন হতে পারে এই ধারণাটা। যে বইগুলো আস্বাদন করার মতো, সেগুলো জাস্ট হালকা বিনোদনের জন্য দ্রুত একবার চোখ বুলিয়ে নেওয়া যায়। ধরুন কোনো কমিক বই,
এরপর যেগুলো গলা ধকরণ করার মতো সেগুলো হলো বিজ্ঞান বা নিখাত তথ্যের বই, যেমন ধরুন মাধ্যাকর্ষণ সূত্র, এগুলো সোজা গিলে ফেলতে হয়। আর ৩ নম্বর ক্যাটেগরি হলো দর্শন বা গভীর চিন্তার বই, যেগুলো একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে চিবিয়ে আর হজম করতে হয়। মানে এর প্রতিটি শব্দ আর অন্তর্নিহিত অর্থ একদম গভীরে গিয়ে আত্মস্থ করতে হয়। তবে বেকন শুধু বই পড়ার মধ্যেই থেমে থাকেননি। তিনি আরও দুটো দারুণ বিষয়ের উপর জোর দিয়েছেন। বই পড়া একজনকে জ্ঞানে পরিপূর্ণ করে, ঠিক আছে, কিন্তু অন্যের সাথে সেই বিষয়ে আলোচনা বা কথোপকথন, সেটা একজন মানুষকে উপস্থিত বুদ্ধিসম্পন্ন আর যে কোনো পরিস্থিতির জন্য একদম রেডি বা প্রস্তুত করে তোলে। আর লেখালেখি, এটা মানুষকে করে তোলে একদম নিখুঁত আর সুনির্দিষ্ট। কারণ যখনই আমরা কিছু লিখতে যাই তখন ব্যাকরণ, শব্দচয়ন আর কাঠামোর প্রতি আমাদের প্রবল মনোযোগ দিতে হয়। এবার আমাদের আলোচনার ৪ নম্বর পর্ব, প্রেমের জটিলতা, আবেগ এবং যুক্তি। এতক্ষণ তো আমরা মস্তিষ্ক, জ্ঞান, পড়াশোনা এসব নিয়ে বেশ ভারী ভারী কথা বললাম। এবার একটু মস্তিষ্ক থেকে হৃদয়ের দিকে ফোকাস করা যাক। বেকনের একটা কথা আছে, প্রেম এমন একটি বিষয় যা অন্য যে কোনো কিছুর চেয়ে নিজের কাছেই বেশি দায়বদ্ধ। প্রেমের এই যে তীব্রতা, অপ্রত্যাশিত স্বভাব আর মানুষকে বদলে দেওয়ার ক্ষমতা, এ নিয়ে বেকনের বিশ্লেষণ কিন্তু মারাত্মক বাস্তববাদী। তিনি প্রেমকে শুধু একটা আবেগ হিসেবে দেখেননি, বরং মানুষের মনের এমন এক শক্তিশালী অবস্থা হিসেবে দেখেছেন যা একই সাথে চরম আনন্দ আবার প্রবল যন্ত্রণারও কারণ হতে পারে। বেকন মূলত সম্পর্ক বা প্রেমকে ৩টি ভিন্ন রূপে ভাগ করেছেন। প্রথমত, রোমান্টিক প্রেম, যাকে তিনি খুব তীব্র কিন্তু ক্ষণস্থায়ী বলেছেন, আর এটা মাঝে মাঝে বেশ ধ্বংসাত্মকও হতে পারে। দ্বিতীয়ত, বন্ধুত্ব, যাকে তিনি অনেক বেশি যৌক্তিক, স্থিতিশীল এবং পারস্পরিক শ্রদ্ধার একটা সম্পর্ক হিসেবে দেখেছেন। আর তৃতীয়টি হল পারিবারিক প্রেম, যেটা একেবারেই মানুষের সহজাত প্রবৃত্তি, যা আমাদের নৈতিক মূল্যবোধ আর আত্মপরিচয় তৈরিতে বিশাল ভূমিকা রাখে। এখানে একটা ব্যাপারে বেকেন খুব কড়া ওয়ার্নিং দিয়েছেন, সেটা হলো আবেগের নিয়ন্ত্রণ। প্রেমে অতিরিক্ত আবেগ নাকি মানুষের যৌক্তিক বিচার বুদ্ধিকে একেবারে মেঘাচ্ছন্ন করে দেয়। এটা এমন এক সর্বগ্রাসী মোহের জন্ম দেয়, যেখান থেকে উল্টো দিকের মানুষটার উপর এক ধরনের দমবন্ধ করা অধিকার বোধ তৈরি হয়, জন্ম নেয় ঈর্ষা আর হিংসা। তাই সম্পর্ক টেকসই করতে হলে আবেগের পাশাপাশি যুক্তির একটা ব্যালেন্স থাকাটা একেবারে মাস্ট। এরপর চলে আসছি পঞ্চম অংশে, বিবাহ বনাম একাকী জীবন, একটি বাস্তবসম্মত পছন্দ। মানুষের সামাজিক জীবনের একটা খুব কমন আর চর্চিত দিক হল বিয়ে করা ভালো নাকি সিঙ্গেল থাকা। এই বিষয়ে বেকনের বিশ্লেষণটা একদমই নিরপেক্ষ। তিনি বলেছেন, যার স্ত্রী এবং সন্তান রয়েছে তিনি ভাগ্যের কাছে জিম্মি হয়েছেন। একটু কড়া শোনালেও এই উক্তিটির মাধ্যমে তিনি মূলত পারিবারিক জীবনের যে ঝুঁকি আর দায়বদ্ধতা সেটাই পয়েন্ট আউট করেছেন। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি কিন্তু কোনো একটা লাইফস্টাইলকে অন্যটার চেয়ে বেটার বলেননি, বরং দুটোরই বেশ নির্মোহ একটা পোস্টমর্টেম করেছেন। যেমন ধরুন সুবিধার দিকগুলো। বিবাহের বেশ কিছু দারুণ সুবিধা আছে। আজীবন একজন সঙ্গী পাওয়া যায়, একটা আর্থিক ও সামাজিক স্থিরতা আসে, পরিবার গঠন হয়। অন্যদিকে সিঙ্গল জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল ব্যক্তিগত স্বাধীনতা আর ফ্লেক্সিবিলিটি। নিজের মতো করে বাঁচার, নিজেকে নতুনভাবে আবিষ্কার করার অনেক বেশি সুযোগ থাকে এই একাকী জীবনে। আবার মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। বিয়ের ফলে স্বাভাবিকভাবে স্বাধীনতার কিছুটা সংকোচন ঘটে, দায়িত্ব বাড়ে, মানসিক চাপ তৈরি হয়, আবার দ্বন্দ্বও দেখা দেয়। কিন্তু একাকী জীবনে সেখানে থেকে যায় মারাত্মক একাকিত্ব। শেষ বয়সে হয়তো কোনো সাপোর্ট সিস্টেম থাকে না, আর কখনো কখনো সামাজিক অপবাদেরও শিকার হতে হয়। আসলে বেকেনের মূল পয়েন্টটা হলো, বিবাহিত জীবন নাকি সিঙ্গল লাইফ, কোনটা পারফেক্ট সেটা পুরোপুরি নির্ভর করে একজন মানুষের নিজস্ব মানসিকতা, অর্থনৈতিক অবস্থা আর ব্যক্তিগত প্রায়োরিটির ওপর। এখানে সবার জন্য একটাই নিয়ম, এমন কিছু আসলে খাটে না। এবার আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি, কালজয়ী রেনেসাঁস প্রজ্ঞা, জনসনের খণ্ডন। বেকনের এই রেনেসাঁস দর্শন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে প্রভাবিত করেছে, কিন্তু পরবর্তীতে অন্যান্য চিন্তাবিদরা তার এই ধারণাগুলোকে কিভাবে দেখেছেন সেটাও বেশ কৌতূহলোদ্দীপক। এই যেমন একটা দারুণ প্রশ্ন তোলা যায়, সত্যিকারের প্রজ্ঞা অর্জনের জন্য কি কেবল একা একা বই পড়াই যথেষ্ট? বেকন তো বলেছিলেন পড়াশোনা মানুষকে পূর্ণাঙ্গ করে, কিন্তু এর বেশ কিছুদিন পর একটা বড়সড় পাল্টা প্রশ্ন ওঠে, শুধু চার দেয়ালে বন্দী হয়ে বইয়ের পাতায় ডুবে থাকলে কি সত্যিকারের জ্ঞান বা প্রজ্ঞা মেলে?
ঠিক এই জায়গাতেই ১৭৫৩ সালে স্যামুয়েল জনসন একটা চমৎকার কাউন্টার আর্গুমেন্ট দাঁড় করান। তিনি বলেন যে পাণ্ডুলিপির স্তূপে সমাহিত একজন সন্ন্যাসী বা সমাজবিচ্ছিন্ন মানুষ শুধু নিজের ভাবনাতেই বড্ড বেশি ভারাক্রান্ত হয়ে পড়েন। যখন তিনি বাস্তবে মানুষের মাঝে আসেন, তখন অন্যের সাথে সেই জ্ঞান শেয়ার করার বা সাবলীলভাবে কথা বলার ক্ষমতাই নাকি তিনি হারিয়ে ফেলেন। আর এই কথাটা কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুরটাকে একটা দারুণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আমাদের বোঝাপড়া কি কেবল জ্ঞান গ্রহণের মাধ্যমেই তৈরি হয়, নাকি সত্যিকারের প্রজ্ঞার জন্য সমাজের সাথে মিথস্ক্রিয়ারও প্রয়োজন? ঘরে বসে বই পড়ে অর্জিত জ্ঞান আর সমাজের মানুষের সাথে সেই জ্ঞানের আদান প্রদান, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই হয়তো আসল চ্যালেঞ্জ। এই প্রশ্নটাই আজ রেখে গেলাম আপনাদের জন্য। কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত পড়াশোনা আর বাস্তব সামাজিক অভিজ্ঞতার মধ্যে নিখুঁত একটা ভারসাম্য তৈরি করতে পারি, একটু ভেবে দেখবেন। আজকের এই চমৎকার বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য